প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। গতকাল 14 জুন রোববার জাতীয় সংসদ অল্প সময়ের জন্য হলেও মনে হয়েছিল একটি সার্কাসে পরিণত হয়েছে, আর সেটি ঘটেছিল মূলত সরকারি দলীয় দুজন সংসদ সদস্যের কারণে। এর মধ্যে কুমিল্লা 6 আসন থেকে নির্বাচিত বিএনপি দলীয় সাংসদ মনিরুল হক চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, এই দুজনের বক্তব্যকে ঘিরেই সংসদ উত্তপ্ত হয়ে উঠেছিল এবং একটি পর্যায়ে মনে হচ্ছিল যে এটি আসলে একটি সার্কাস। জাতীয় সংসদ সম্পর্কে এমন কথা বলতে হচ্ছে, দুঃখিত সেই জন্য, বাট আসলে এমনই হয়েছিল বিষয়টি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা কালকে নোটিস করেছেন জাতীয় সংসদের কার্যাবলী, সেখানে যা হচ্ছিল, তো আমি বিশ্বাস করি যে আমি বাড়িয়ে বলিনি কিছু। প্রথমে আসা যাক কুমিল্লা 6 আসনের মনিরুল হক চৌধুরী বিষয়ে। খুব বেশি দিন আগের কথা না, আমি আমার চ্যানেল থেকে একটি এপিসোড করেছিলাম মনিরুল হক চৌধুরীকে অ্যাপ্রিসিয়েট করে, কারণ তার এলাকায় যে ট্রেন দুর্ঘটনা হয়েছিল, সেই ট্রেন দুর্ঘটনা পরবর্তী সময়ে তিনি বিদেশে থেকে ফোনে কথা বলছিলেন আবেগাপ্লুত হয়ে পরিবহন সড়ক মন্ত্রীর সঙ্গে। তো সেই বিষয়টি আমার মনোযোগ কেড়েছিল এবং আমার খুব ভালো লেগেছিল তার এই আন্তরিকতা। তো যাই হোক, আজ আমি যে তার বিষয়ে যেসব কথা বলবো সেটি তার প্রশংসা করতে পারছি না, কারণ তিনি গতকাল সংসদে যা করেছেন তার দিক থেকে তিনি হয়তো ভেবেছিলেন তিনি জোক করছেন, রসিকতা করছেন। তো ইংরেজিতে প্র্যাকটিক্যাল জোক বলতে একটি কথা আছে। প্র্যাকটিক্যাল জোক হলো যিনি করেন তার কাছে মনে হয় রসিকতা, এবং তিনি ইনোসেন্টলি করছেন, কাউকে আঘাত করছেন না, কিন্তু আসলে সেগুলো এতটাই ভয়াবহ বা গুরুতর হয়ে উঠতে পারে কখনো কখনো যে যার প্রতি সেটি ব্যবহার করা হয়, যার সঙ্গে করা হয়, সেই পক্ষ ক্ষুব্ধ হন, মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হন। তো মনিরুল হক চৌধুরী গতকাল এইটি করেছিলেন। সংবেদনশীল একটি বিষয় নিয়ে তিনি মন্তব্য করেন রসিকতার ভঙ্গিতে, বাট সেটি রসিকতায় সীমাবদ্ধ থাকেনি শেষ অবধি। আর ইতিমধ্যে এটি গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চর্চা হচ্ছে গতকাল থেকে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন তিনি কি বলেছিলেন। প্রথমে মনিরুল হক চৌধুরী একটি গল্প, বাস্তব গল্প দিয়ে শুরু করেন। অনেক দিন আগে 2001-এর বিএনপি সরকারের আমলে তিনি বলছিলেন মন্ত্রী মোশাররফ হোসেন যখন এমপি মোশাররফ হোসেন যখন মন্ত্রী হলেন তখন তিনি একটি পার্টি থ্রো করেছিলেন। সেই পার্টিতে সাংসদদের অনেকেই উপস্থিত ছিলেন। সেখানে এখন সংসদে বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের কথা বললেন। তখন এমপি তাহের, তখনও তিনি এমপি ছিলেন, তিনি অংশগ্রহণ করেছিলেন। সাংসদরা সবাই পরিবার নিয়ে, ওয়াইফ নিয়ে অংশগ্রহণ করেছিলেন। মনিরুল হক চৌধুরী তার ওয়াইফকে নেননি, বাট সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নিয়েছিলেন তার ওয়াইফকে। তো সেই সংক্রান্ত একটি যোগ তিনি করলেন। সেই যোগ করবার পর তিনি সংসদে উপস্থিত জামায়াত ইসলাম সহ অন্যান্য যেসব সাংসদ, মহিলা সাংসদ পর্দা করেন, তাদের দিকে ইঙ্গিত করলেন এবং বলবার চেষ্টা করলেন যে তারা কারা তিনি বুঝতে পারছেন না, চিনতে পারছেন না। এবং এক পর্যায়ে সরকার দলীয় মহিলা এমপি বা অন্য মহিলা এমপিদের দিকে ইঙ্গিত করে বললেন আপনারা এদিকে তাকান, বুঝতে পারবেন, চিনতে পারবেন, বাট এদেরকে তো চেনা যাচ্ছে না, এরা কারা, আপনারা কারা। সো প্রিয় দর্শক শ্রোতা, আপাত দৃষ্টিতে এটি রসিকতা মনে হলেও এটি আসলে একটি গুরুতর বিষয়, কারণ এটির সঙ্গে মানুষের ধর্মীয় অনুভূতি জড়িত। আর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয় সংসদ সেই সংসদের হলে যেখানে কার্যকলাপ চলছিল, সেখানে বিস্ফোরণ ঘটে। মহিলা সাংসদরা থেকে শুরু করে বিরোধী দলীয় সব সাংসদ একত্রে দাঁড়িয়ে ওঠেন। প্রচণ্ড হইচইপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। তারা মনিরুল হক চৌধুরীর এইসব বক্তব্যের চরম নিন্দা করেন এবং তারা চরম ক্ষোভ প্রকাশ করেন। তো এক পর্যায়ে ডেপুটি স্পিকার, কালকে স্পিকারের দায়িত্ব পালন করছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, তিনি রুলিং দেন এবং তিনি এক পর্যায়ে মনিরুল হক চৌধুরীকে ডিসিপ্লিনও করবার চেষ্টা করেন। তিনি বলেন, মাননীয় সংসদ সদস্য, কারো ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে কথা বলার চারণভূমি কিন্তু বা চারণ ক্ষেত্র কিন্তু জাতীয় সংসদ নয়। তো এক পর্যায়ে তিনি মনিরুল হক চৌধুরীর বক্তব্য এক্সপান্স করতে বাধ্য হন আসলে। তো এর প্রতিক্রিয়ায় তখন আসরের নামাজের আজান পড়ে গিয়েছিল। তো নামাজের পর ফিরে এসে এনসিপি দলীয় নেতা এবং সংসদে বিরোধী দলের চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম ফ্লোর নিয়ে
তীব্র নিন্দা করেন মনিরুল হক চৌধুরীর আচরণকে। তিনি একেবারে সংসদে নজিরবিহীন একটি আচরণ, এমন আচরণ আগে কখনো হয়নি, তিনি সব সীমা লঙ্ঘন করেছেন, এই ভাষায় তিনি আক্রমণ করেন মনিরুল হক চৌধুরীকে। এবং তিনি স্পিকারকে ধন্যবাদ জানান যে স্পিকার তার আপত্তিকর জায়গাটুকু এক্সপান্স করেছে। তো প্রিয় দর্শক শ্রোতা, ওখানেই কিন্তু বিষয়টি সীমিত থাকেনি। তখন সাময়িকভাবে সেইটি শান্ত হলেও পরিবেশ, পরবর্তীতে গত রাতেই দেখা গেছে জামায়াত ইসলামের পক্ষ থেকে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পারওয়ান সংবাদ মাধ্যমে বিবৃতি পাঠিয়ে নিন্দা করেছেন বিষয়টি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির মিছিল করেছে, প্রতিবাদ সমাবেশ করেছে মনিরুল হক চৌধুরীর এই বক্তব্যকে ঘিরে। খতমে নবুয়তের বাংলাদেশের মহাসচিব মাওলানা মহিউদ্দিন রাব্বানী সাহেবও নিন্দা জানিয়েছেন। গতকালই তিনি বিবৃতি দিয়েছেন নিন্দা প্রকাশ করে। তো মনে হচ্ছে বিষয়টি আরও সামনের দিকে বেড়ে যাবে, থামার লক্ষণ দেখা যাচ্ছে না। বিষয়টি নিয়ে কথাও হচ্ছে, সমালোচনা হচ্ছে, চরম বিতর্ক তৈরি হয়েছে। সরকারি দলের অনেক সাংসদও বিব্রত বোধ করেছেন, কারণ তারা এটি আশা করেননি যে মনিরুল হক চৌধুরী এমন একটি বক্তব্য দেবেন। তো আরেকটি বিষয় হলো, এখানে ইন্টারেস্টিং একটি বিষয়, সেটি আমি বলতে চাচ্ছি। মনিরুল হক চৌধুরী নিজে যে গেট আপ ধারণ করেন, তিনি পরিপূর্ণ ইসলামিক গেট আপে আছেন। তাহলে তিনি যদি ইসলামিক গেট আপ ধারণ করতে পারেন, এইটি নিয়ে কারো কোনো আপত্তি না থাকে, তাহলে তিনি যেসব নারী সাংসদ হিজাব, নিকাব কিংবা পর্দা করছেন, বোরখা পড়ছেন, তাদের নিয়ে তার এই হাস্যরসাত্মক কাহিনীর অবতারণার মানে কি? অন্য কেউ করলে না হয় বোঝা যেত, কিন্তু তিনি যে লেবাসে, যে গেট আপে আছেন, তার তো এসব করা চলে না। তাহলে অনেকের মধ্যে এই প্রশ্নটি হয়তো এখন চলে আসবে, তাহলে মনিরুল হক চৌধুরী যে গেট আপে আছেন, সেই গেট আপ কি মেকি? তিনি কি ওইসব ধারণ করেন না? আসলে এই প্রশ্নটি কিন্তু আসবে। আমিও বিস্মিত হয়েছি, তার কি দরকার এসব বিষয়ে কথা বলার? সম্পূর্ণ অপ্রয়োজনীয়ভাবে এই বিষয়টির অবতারণা করেছেন এবং সংসদকে অস্থিতিশীল করেছেন, অশান্ত করেছেন অল্প সময়ের জন্য হলেও, যেটি কোনো ভালো কথা না, কোনোভাবেই না। এই হলো একটি বিষয়। আর আরেকটি বিষয় হলো, স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ 300 বিধিতে তিনি একটি বিবৃতি দেন গতকাল। আর সেই বিবৃতিটি হলো, সম্প্রতি কথিত গুম হওয়া বা কথিত অপহৃত হওয়া বা কথিত হারিয়ে যাওয়া শিবির নেতা জিসান মিয়া প্রধান, যিনি একই সঙ্গে শিবিরের আন্তর্জাতিক বিষয়ক সহকারী সম্পাদক জিসান মিয়া প্রধান। তো জিসান মিয়া প্রধান সম্প্রতি মিসিং হয়ে যান, তখন জিডিও করা হয় থানায় যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সেই বিষয়টিকে রেফার করে, সেদিকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বললেন যে কেউ তাদের ভেরিফাইড ফেসবুকে পানি ঘোলা করবার চেষ্টা করেছে, জিসানের আত্মগোপনের বিষয়টি তারা অন্যভাবে বানাবার চেষ্টা করেছে, ইঙ্গিত দেবার চেষ্টা করেছে। তিনি এইভাবে বিষয়টি তুলে ধরেন যে আসলে যেটি ঘটেছে, জিসানের কুমিল্লার দাউদকান্দি অঞ্চলের কোনো এক মহিলার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছিল এবং সেখানে এক পর্যায়ে সেই মহিলা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এবং জিসানকে তাকে বিয়ে করবার জন্য চাপ দেন। কিন্তু জিসান হয়তো সেটি এড়িয়ে যাবার চেষ্টা করছিলেন। 12 জুন বিয়ে হবার কথা ছিল, আর 11 জুন সন্ধ্যায় বা রাতে জিসান আত্মগোপন করেন। আর যেইটিকে ছড়িয়ে দেওয়া হয় যে জিসানকে গুম করা হয়েছে বা অপহরণ করা হয়েছে, বা তিনি ইঙ্গিত করছিলেন যে সরকারের দিকে জিসানের দল, ছাত্র শিবির কিংবা তাদের প্যারেন্ট অর্গানাইজেশন জামায়াত ইসলামের দিকে ইঙ্গিত করে বলছিলেন, সরাসরি বলেননি, বাট ওভাবেই বলছিলেন যে তারা ব্যাপারটি অন্যভাবে সাজাবার চেষ্টা করেছিল, সরকারের উপর দোষ দেবার চেষ্টা করেছিল। তো এইভাবে তিনি পুরো বিষয়টি তুলে ধরবার চেষ্টা করেন। তো সঙ্গে সঙ্গে জামায়াত ইসলাম এবং এনসিপির সাংসদরা এই বিষয়টির প্রতিবাদ করেন এবং পরবর্তীতে সংসদে বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই বিষয়ে দাঁড়িয়ে বক্তব্য দেবার চেষ্টা করেন। যদিও স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতিটি 300 বিধিতে ছিল আর এই বিবৃতির পর সম্পূরক প্রশ্ন করা যায় না, তবুও ডেপুটি স্পিকার কায়সার কামাল তাকে বিশেষ সুযোগ দেন। সেই সুযোগে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কথা বলেন এবং তিনি তীব্র প্রতিবাদ করেন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে, এবং তিনি বলেন যে এইটি একটি রাজনৈতিক দলকে, তিনি বলেন একটি তদন্তাধীন বিষয়। মজার ব্যাপার হলো এই বিষয়টি তদন্তাধীন। তো সেই বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে উত্থাপন করে কথা বললেন, এটি সংসদে একটি নজিরবিহীন ঘটনা।
সৈয়দ মোহাম্মদ তাহের সে কথাই বললেন, এবং তিনি বললেন এটি সুস্পষ্টভাবে একটি রাজনৈতিক দলকে কন্ডেম করবার চেষ্টা থেকে এটি হয়েছে। তো আমি ধারণা করছি তিনি হয়তো ডিফেম শব্দটি ব্যবহার করতে চেয়েছিলেন, যে একটি রাজনৈতিক দলকে ডিফেম করবার জন্য বা তাদের সম্মানহানি ঘটাবার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী এই গল্পের অবতারণা সংসদে করেছেন। তো আসলে তদন্তাধীন একটি বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এই বক্তব্য কীভাবে রাখতে পারেন, এইটি আমাদের বোধগম্য হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে যিনি এত কিছু বোঝেন, এই বিষয়টি বোঝেন না। এই বিষয়টি নিয়ে তদন্ত চলছে, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত কোনো পক্ষ থেকে আসেনি। তো জিডি হয়েছে, বলা হচ্ছে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, এখন তিনি কুমিল্লা মেডিকেল কলেজে কারা ওয়ার্ডে আছেন চিকিৎসাধীন, এবং কিছু ধোঁয়াশাও তৈরি হয়েছে বিষয়টি নিয়ে। সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কিছু গুরুতর প্রশ্ন উত্থাপন করেছেন এই প্রসঙ্গে। তিনি বলেছেন যে জিসানের সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না, কাউকে কথা বলতে দেওয়া হচ্ছে না, এমনকি সেই ভিকটিম নারী তার সঙ্গেও কাউকে কথা বলতে দেওয়া হচ্ছে না। তো সেই জন্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ইঙ্গিত করলেন যে এই বিষয়ে কোনো প্লট হচ্ছে কিনা, কোনো ষড়যন্ত্র করা হচ্ছে কিনা, কোনো মহল একটি ষড়যন্ত্র করেছে কিনা পুরো বিষয়টি নিয়ে, এই প্রশ্ন কিন্তু তিনি তুললেন। আর এই প্রশ্নটি আসলেই গতকাল থেকে ঘুরপাক খাচ্ছে অনেকের মনেই, যে যদি বিষয়টি এমনই হয় যে অভিযোগ আনা হয়েছে, থানায় জিডি করা হয়েছে, তো এবং জিসান গ্রেপ্তার হয়েছেন, যদি তাই হয় তাহলে জিসানের অ্যাক্সেস পাওয়া যাবে না কেন? জিসানের অ্যাক্সেস তো পেতে পারে যে কেউ, তার অ্যাক্সেস কাউকে দেওয়া হচ্ছে না, এমনকি ভিকটিমের অ্যাক্সেসও কাউকে দেওয়া হচ্ছে না। তো এই বিষয়টি সন্দেহের উদ্রেক করেছে। এখন কুমিল্লা মেডিকেল কলেজ আবার তদন্ত কমিটি গঠন করছে জিসানের শারীরিক অবস্থা যাচাই বাছাই করবার জন্য। তো সব কিছু মিলিয়ে একটি ধোঁয়াশা তৈরি হয়েছে। এখন আমার কথা হলো, জিসানের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, জিসান এমন কাজ করতে পারে না, বিষয়টি মোটেই এরকম না। করতে পারে, যে কেউ এমন একটি অন্যায় করতে পারে, জিসানও পারে। তো যদি সত্যিকার অর্থে জিসান এই অন্যায় করে থাকেন, যে অভিযোগ তার বিরুদ্ধে এসেছে, তাহলে সেটি একটি গুরুতর অপরাধ তিনি করেছেন, এবং এই জন্য আমি নিজেও তার শাস্তি দাবি করছি। আর যদি বিষয়টি না হয়, পুরো বিষয়টি নিয়ে কোনো ষড়যন্ত্র আছে কিনা, এখানে অন্য কিছু আছে কিনা, সেই বিষয়টিও কিন্তু বেরিয়ে আসা দরকার। একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্তই পারে সব কিছু আলোতে আনতে। আর পুরো বিষয়টি নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, সেই বিষয়ে আমাদের স্বচ্ছতা দিতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই এপিসোডে এইটুকুই ছিল। অনেক অনেক ধন্যবাদ জানবেন, সঙ্গে থাকবেন।